এক্সাম কেমন হচ্ছে? ম্যাম হইছে ম্যাম মোটামুটি ভালোই। এবার কি কি কোর্স আপনাদের আছে? মাইক্রো প্রসেসর আর হচ্ছে ম্যাম ওই যে ওয়েব প্রোগ্রামিংটা আপনারটা, আর হচ্ছে যে কম্পাইলার আছে, ল্যাব ট্রিপলি আছে একটা। আচ্ছা, মিডের আগে আমরা হচ্ছে এইচটিএমএল আর সিএসএস টা কথা বলছিলাম। তো মিডের পর আমি বলছিলাম যে মিডের আগে যদি সম্ভব হয় জাভাস্ক্রিপ্ট শুরু করতে পারি, শুরু যেহেতু করতে পারিনি তাহলে এখন জাভাস্ক্রিপ্টেই শুরু করবো। তো মিডের পরে আমরা কিছু ক্লাস জাভাস্ক্রিপ্টে করব, দেন হচ্ছে পিএইচপি আর মাইস্কুয়েল দিয়ে কাজ করব। তো জাভাস্ক্রিপ্টের শুরুতে হচ্ছে যেহেতু জাভাস্ক্রিপ্টটা আসলে অন্যান্য হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতো, যেটা হচ্ছে আমরা এইচটিএমএল সিএসএস এর সাথে ইউজ করা হয়, সবার প্রথমে আমরা জাভাস্ক্রিপ্টের যে বেসিক সিনট্যাক্স গুলা সেগুলো একটু দেখে নিব। আর আজকের ক্লাসে আর হচ্ছে নেক্সট ক্লাসে বেসিক টুক দেখার পর এরপর আমরা জাভাস্ক্রিপ্টের মেইন যে পার্টটুকু, মানে এইচটিএমএল সিএসএস এর সাথে ইউজ করার জন্য এইচটিএমএল ডম একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা আমরা হচ্ছে 2 ক্লাস পরে শুরু করব। একটা স্লাইড আপলোড দেওয়া হয়েছে, আরো 2-3টা স্লাইড হবে, ওগুলো জাভাস্ক্রিপ্টের, ওগুলো আমি আপলোড দিয়ে দিব। আর এইচটিএমএল সিএসএস এর মতোই স্লাইড থেকেও কিছু পড়াবো, আবার ডাব্লিউজিএস থেকেও কিছু হয়তো দেখাবো। তো আমরা হচ্ছে আজকে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা হচ্ছে করবো, যেখানে প্রথমে আসলে জাভাস্ক্রিপ্টে কি, কেন ইউজ করা হয়, জাভাস্ক্রিপ্টে কিছু বেসিক সিনট্যাক্স, সেটা ভ্যারিয়েবল কি কি টাইপের হতে পারে, অপারেটর, দেন হচ্ছে ইনপুট আউটপুট কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টে লিখতে পারি, দেন ফাংশন, দেন কন্ডিশনাল স্টেটমেন্ট আর লুপিং স্টেটমেন্ট, এই যে জিনিসগুলো, হ্যাঁ, এখান থেকে ভ্যারিয়েবল থেকে শুরু করে অপারেটর, এগুলো কিন্তু আমরা যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আসলে পড়ছি, সেটা সি বলি, সি প্লাস প্লাস বলি, বা জাভা বলি, বা পাইথন বলি, সব ল্যাঙ্গুয়েজেই এই টার্মগুলো আসলে আছে। জাস্ট এক একটা ল্যাঙ্গুয়েজ থেকে এক একটা ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা আলাদা হয়, এই জাস্ট। তো জাভাস্ক্রিপ্টটা আসলে কি, সেটা যদি আমরা এক কথায় বলতে চাই, সেটা হচ্ছে আসলে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যেটা হচ্ছে আমার ক্লায়েন্ট সাইডে, আমার ব্রাউজারে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে করা থাকে, এবং ওই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হচ্ছে সার্ভারে হচ্ছে ডাটা পাঠাই। তো যখনই আমরা এইচটিএমএল এর সাথে কোনো একটা লজিক্যাল কোনো কাজ আমি এমবেড করতে চাইবো, তখন হচ্ছে জাভাস্ক্রিপ্টটা ইউজ করা হয় এইচটিএমএল আর সিএসএস এর সাথে। যেটাই বলা আছে, এটা অলমোস্ট সব ব্রাউজারেই কাজ করে, এই জন্য এটা আসলে মোস্ট পপুলার একটা প্রোগ্রামিং টুল। তো ডিজাইনারদের জন্য এটা ভালো একটা প্ল্যাটফর্ম, যেহেতু ল্যাঙ্গুয়েজ, সেহেতু আসলে এইচটিএমএল আর সিএসএস এর যে কোনো পোর্শনে আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টটা লিখতে পারি। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট ক্যান রিড এন্ড রাইট HTML11, সে রিডও করতে পারে, আবার রিড মানে অ্যাক্সেস করতে পারে HTML11 গুলাকে, আবার রাইট মানে হচ্ছে চেঞ্জও করতে পারে HTML11 গুলাকে।
কয়টা টাইপের হচ্ছে জাভাস্ক্রিপ্ট আছে। আমরা সিএসএস এ যেরকম দেখছিলাম ইন্টারনাল বা এক্সটার্নাল সিএসএস, এখানে হচ্ছে সেম ভাবে আমি ইন্টারনালি আমি HTML কোডের মধ্যেও হচ্ছে লিখতে পারি স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের কোডগুলা, অথবা এক্সটার্নালি একটা ফাইল ক্রিয়েট করে .js .javascript ফাইল ক্রিয়েট করে আমি ওটার লিংকটা দিয়ে দিতে পারি। নরমালি আমরা এই ফাইল যেভাবে আমরা অ্যাড করতাম ওভাবেই সোর্সের মধ্যে। তো স্ক্রিপ্ট ট্যাগটা কোন ট্যাগটা ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টের জন্য, এই যে স্ক্রিপ্ট এই ট্যাগটা ইউজ করা হয়। স্ক্রিপ্ট ট্যাগটা হচ্ছে আমি HTML কোডের যে কোনো, সাপোজ বডি সেকশনও লিখতে পারি অথবা হেড সেকশনও লিখতে পারি। স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমি জাভাস্ক্রিপ্টের কাজগুলো করতে পারি। তো এই যে লেখা আছে জাভাস্ক্রিপ্ট ক্যান বি প্লেসড এনিওয়্যার বিটুইন HTML ট্যাগ। হ্যাঁ, HTML এর যে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো ট্যাগের মধ্যে যে কোনো প্লেসেই আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখতে পারি, সেটা হেড সেকশনও হতে পারে অথবা বডি সেকশনও হতে পারে। তো এখানে একটা ফরম্যাট দেয়া আছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্টের বা ইন্টারনাল স্ক্রিপ্ট, যেটা কি প্রথমে HTML এর মধ্যে আমার হেড, আর আমরা সবাই জানি HTML CSS অলরেডি হচ্ছে আমাদের মোটামুটি আমরা জানি হেড আর হচ্ছে বডি সেকশন, দুইটা সেকশনের মধ্যে এই হেড এর মধ্যে তারা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কিছু এখানে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, ঠিক আছে। আবার এখানে বডি সেকশনেও স্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। আর এক্সটার্নাল স্ক্রিপ্ট কি, যেটা বলছি এক্সট্রা একটা লিংক, এক্সট্রা ফাইলের লিংক এখানে অ্যাড করে দেওয়া হয়, তার জন্য আমার ফাইলের এক্সটেনশন হবে .js, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের জন্য। তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে সোর্স ইকুয়াল দিয়ে আমার সোর্স যে পাথটা সেটা হচ্ছে বলে দিতে হবে। ম্যাম তাহলে এন্ডিং ট্যাগ লাগবে কেন? স্ক্রিপ্টে জি ম্যাম, মানে আমরা তো দেখছিলাম সিএসএস এর ক্ষেত্রে এক্সটার্নালে এন্ডিং ট্যাগ লাগে না, ওই একটা ট্যাগের মধ্যে আমরা সোর্সটা দিয়ে দিলে ওইটা একা একা ই করে নিয়ে যায়। তো এই জায়গায় স্ক্রিপ্টে এন্ডিং ট্যাগ লাগবে কেন? মানে এর মাঝে কি কিছু লেখা যাবে? মানে হ্যাঁ, আপনি এর এর মাঝে আপনি লিখতে পারেন, যদি আপনার দরকার হয় লিখবেন। আর স্ক্রিপ্ট একটা, তো এটা হচ্ছে একটা আলাদা একটা ট্যাগ, এটা যদি স্টার্ট করেন তাহলে এন্ডিং ট্যাগ অবশ্যই দিতে হবে। এক্সটার্নাল সিএসএস এখন তো এটা লিংক রিলেশনস দিয়েও দেওয়া যাবে, জাভাস্ক্রিপ্ট অ্যাড করা যায়। আপনি নরমাল যেভাবে আমরা লিংক অ্যাড করতাম ওভাবে অ্যাড করতে যাচ্ছেন, জি ম্যাম, লিংক করা যায়। আরএল দিয়ে করা গেলে করবেন, তবে আমি চেক করি নাই, ঠিক আছে। যদি আপনি জি চেক ম্যাম, করে থাকেন এখন তাহলে রিয়েক্ট সব জায়গায় ওইভাবে ইউজ করে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে করবেন, সমস্যা নেই। আচ্ছা দেন হচ্ছে এটা হচ্ছে আসলে কেস সেনসিটিভ। আমরা HTML বা CSS যেটা দেখতাম কেস সেনসিটিভ ছিল না, আমি ক্যাপিটাল লেটার লিখেও সেটা ছিল, স্মল লেটারও সেটা, বাট এক্ষেত্রে সেটা না, এক্ষেত্রে এটা অবশ্যই কেস সেনসিটিভ হবে। নরমাল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো যেরকম হয় স্যার, কমেন্ট হচ্ছে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে এইটা, আর মাল্টিপল লাইনের ক্ষেত্রে এইটা। আর সেমিকোলন দিতে হবে প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে। আচ্ছা, এরপর হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে হচ্ছে ইনপুট আউটপুট হচ্ছে দেখাতে পারি, ঠিক আছে। ইনপুট দেওয়ার আবার একটা কিছু ফাংশন আছে এক্ষেত্রে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলা বিভিন্ন পপ আপ উইন্ডোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে। তো এগুলো আমরা আরো নেক্সট ক্লাস গুলাতেও দেখবো। যাই হোক, তো এখন প্রথমে যেটা লেখা যে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে হচ্ছে জাভাস্ক্রিপ্টে যে আউটপুট গুলা সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে লেখা হয়।
কারণ আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট আসলে HTML এর সাথে এমবেড করেও লিখা হয়। এখানে দেখেন, এখানে ডকুমেন্টেড রাইটের মধ্যে ফাংশনের মধ্যে সিএসএস নিয়ে আসছে তারা। ঠিক আছে, যে ফন্ট 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 ট্যাগটা হচ্ছে সিএসএস এর একটা ট্যাগ, অথবা আপনি যদি এখানে নরমাল অন্য কোনো সিএসএস অ্যাট্রিবিউট আনতে চাইতেন সে এটা করা যায়। তাহলে ফন্ট কালার রেড দিয়ে এখানে একটা যেটা লিখে দিচ্ছে সেটা আমার এই সিএসএস প্রপার্টি নিয়ে কাজ করবে। এটা সিঙ্গেল কোট অথবা ডাবল কোট যে কোনো একটা লিখতেই হবে। তাহলে এখানে যেমন ডকুমেন্টেড রাইটের মাধ্যমে এই যে হেডিং H1 হেডিং 1 দিয়ে হচ্ছে আমার ওয়েব পেজে লেখাটা হচ্ছে দেখাবে। যদিও বোঝা যাচ্ছে না এটা জাভাস্ক্রিপ্টে, জাস্ট মানে আপনাদের আউটপুটটা কিভাবে আসছে সেটা বোঝার জন্য। দেন ভ্যারিয়েবল, ঠিক আছে, যে যখন আমরা লজিক্যাল কাজগুলো আসলে করব তখন কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে। ভ্যারিয়েবল কয়টা টাইপের এবং কিভাবে সেটা লিখতে হয়, ডিক্লেয়ার করতে হয় কিভাবে, এই বেসিক জিনিস। ভ্যারিয়েবল কি সেটা আমরা সবাই জানি, আমরা যে কোনো একটা ডাটা হোল্ড করে সেই হচ্ছে ভ্যারিয়েবল। তো ডাটা টাইপ গুলা আমার 4 ধরনের মেইনলি ডাটা টাইপস আছে জাভাস্ক্রিপ্টে। একটা হচ্ছে নাম্বারের মধ্যে হচ্ছে ইন্টিজার, ফ্লোট, ডাবল, যে কোনো নাম্বার হচ্ছে সে নিবে। আর স্ট্রিং তো বুঝে নেই, 1 or more than 1 ক্যারেক্টার মিলে স্ট্রিং। বুলিয়ান হচ্ছে 0 বা 1, আর নাল হচ্ছে নাল ভ্যালু নেবে। তো যখন আমি টাইপটা আসলে ডিক্লেয়ার করব, কিভাবে করব সেটা বলি। সেটা আমরা নরমাল সি বা সি প্লাস প্লাসে যেভাবে ডিক্লেয়ার করতাম, সাপোজ একটা ইন্টিজার ডাটা দিব, তার জন্য একটা ভ্যারিয়েবল ইন্ট দিয়ে আমি আগে ডিক্লেয়ার করে দিতাম। এক্ষেত্রে তেমন লাগবে না, আমি চাইলে ডিরেক্ট হচ্ছে ডাটা অ্যাসাইন করে দিলে সে ওই ডাটাটা আসলে কোন টাইপের সে নিয়ে নিবে। যেমন কি এখানে এই যে var, এটা হচ্ছে var কিওয়ার্ড, মানে ভ্যারিয়েবলের জন্য var কিওয়ার্ডটা ইউজ করা হয় জাভাস্ক্রিপ্টে। তো var বার লাস্ট নেম ইকুয়াল দিয়ে হচ্ছে একটা ভ্যালু দেওয়া আছে, একটা সাপোজ স্মিথ, ঠিক আছে। তো এটা কিন্তু একটা স্ট্রিং। তো এখন আমি কিন্তু বলে দেই নাই লাস্ট নেমটা স্ট্রিং, কিন্তু আমার সে এই ভ্যালুটা দেখে সে হচ্ছে ভ্যারিয়েবলটা আসলে স্ট্রিং টাইপেরই ভ্যারিয়েবল হবে। লাস্ট নেমটা একটা স্ট্রিং টাইপেরই ভ্যারিয়েবল হিসেবে সেভ থাকবে। সেখানে ভ্যারিয়েবল অ্যাকাউন্ট নাম্বার, এটা সাপোজ একটা ইন্টিজার টাইপ ভ্যালু। তো ভ্যারিয়েবল নেমিং এর ক্ষেত্রে আমরা যেটা আমরা আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবল কিভাবে হচ্ছে লিখতে হয় সেটা আমরা সি প্লাস প্লাসে পড়ে আসছিলাম। ওটার কনসেপ্ট এরকমই, যে এটা কেস সেনসিটিভ, অবশ্যই ক্যাপিটাল লেটার স্মল লেটার সেম না, ঠিক আছে। আর ফার্স্ট ক্যারেক্টারটা যখন শুরু করব তখন সেটা অবশ্যই একটা অ্যালফাবেট হতে হবে, কোনো স্পেশাল ক্যারেক্টার বা কোনো ডিজিট দিয়ে ফার্স্ট ক্যারেক্টারটা শুরু হতে পারবে না। কার মাইক্রোফোন অন? তো আমরা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারটা ডিজিট অথবা অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার হতে পারবে না, ঠিক আছে। আর বাকি যে ক্যারেক্টার গুলা সেগুলা আমার ডিজিট হতে পারে, কোনো অ্যালফাবেট হতে পারে, অথবা আন্ডারস্কোর দিয়েও হতে পারে। তো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন আর ডিক্লারেশন আসলে এটা একসাথেই হয়। যেটা নিয়ম হচ্ছে var বার কিওয়ার্ড দিয়ে ভ্যারিয়েবল নেম দেন ইকুয়াল দিয়ে আমার ইনিশিয়ালাইজেশন যে ভ্যালুটা সেটা। দেন আসি জাভাস্ক্রিপ্ট অপারেটরস। যে কোনো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমার হচ্ছে অপারেটর নিয়ে আমার জানতে হবে। এখানে নরমাল আমরা অপারেটর বলতে যা বুঝি সবগুলাই এখানেও আছে, শুধু একটা মনে হয় এক্সট্রা আছে। এই যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল দিয়ে আমার ডাটা অ্যাসাইন করা হয় কোনো ভ্যারিয়েবলের মধ্যে।
দেন অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক কাজগুলো করা হয়, হ্যাঁ, প্লাস মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, পার্সেন্টেজ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এগুলা। লজিক্যাল অপারেটর, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। লজিক্যাল এন্ড কখন ওয়ান হবে, যখন আসলে দুইটা কন্ডিশনে ওয়ান, সেক্ষেত্রে হচ্ছে ওয়ান হবে। আর অর হচ্ছে যে কোনো একটা ওয়ান হলে সে অর ওয়ান হবে। কম্পারিজন অপারেটর, যখন আমি দুইটা স্টেটমেন্টের মধ্যে কম্পেয়ার করব, তখন আমার কম্পারিজন অপারেটর ইউজ করা হয় আগের মতোই, যেমন ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। শুধু একটা হচ্ছে এখানে এক্সট্রা আছে, এটা হচ্ছে ট্রিপল ইকুয়াল। ঠিক আছে, তো এটা কি আসলে, তো জাভাস্ক্রিপ্টে আমার এই যে ট্রিপল ইকুয়ালটা হচ্ছে কাজ এই ডাবল ইকুয়ালের মতোই, শুধু এক্সট্রা একটা জিনিস সে করে, সেটা হচ্ছে ডাবল ইকুয়ালের ক্ষেত্রে সে চেক করবে কি, যদি আমি লিখি যে ইফ এ ডাবল ইকুয়াল বি, তাহলে সে চেক করবে এ এর ভ্যালুটা আর বি এর ভ্যালু দুইটা হচ্ছে সেম কিনা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমি যদি ট্রিপল ইকুয়াল দেই, তাহলে সে এ ট্রিপল ইকুয়াল বি দেই, তাহলে এ আর বি এর ভ্যালু সেম কিনা সেটা চেক করবে, সাথে চেক করবে এ আর বি এর ডাটা টাইপ সেম কিনা, সে ডাটা টাইপটাও চেক করবে। আর এই ক্ষেত্রে ডাটা টাইপ চেক করবে না, জাস্ট ভ্যালুটা চেক করবে, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, দেন যেটা বলছিলাম ইনপুট আউটপুট জাভাস্ক্রিপ্টে কিভাবে নেই, প্রথমে আউটপুটটা বলছিলাম। আউটপুট হচ্ছে রাইট, এই ফাংশনটা যখন লিখবো তখন ব্রাউজারে আসলে সেটা রাইট করে দেখাবে, আউটপুটটা দেখাবে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে লিখতে হবে ডকুমেন্ট ডট রাইট, দেন এই রাইটের মধ্যে আমার যা আমি আউটপুটে দেখাতে যাচ্ছি সেটা থাকবে। আর ইনপুটের ক্ষেত্রে কি, ইনপুটের ক্ষেত্রে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে প্রম্পট ফাংশন। ঠিক আছে, প্রম্পট ফাংশনের মাধ্যমেও আমি ইনপুট দিতে পারি, বা প্রম্পট ফাংশনটা যখন আমি কল করব, লিখবো, তখন আসলে সে একটা পপ আপ উইন্ডোর মাধ্যমে ইউজার থেকে ইনপুট নেবে। হ্যাঁ, ছোট একটা উইন্ডো ক্রিয়েট হবে ওয়েব পেজে, ওখানে ইউজার ইনপুটটা থাকবে। যেমন এখানে দেয়া আছে কি, প্রম্পট দিয়ে প্লিজ এন্টার এ নাম্বার, কমা দিয়ে 0, দুইটা ভ্যালু নিবে, এটা হচ্ছে লেখাটা শো হবে, আর 0টা হচ্ছে এন্টার এ নাম্বার দিয়ে একটা হচ্ছে বক্স থাকবে, বক্সের মতো, ওখানে 0টা থাকবে। চাইলে অন্য কোনো ভ্যালু দেওয়া যাবে, কিন্তু বাই ডিফল্ট 0টা থাকবে। তো যখনই হচ্ছে এখানে দুইটা অপশন থাকবে, ওকে অথবা ক্যান্সেল, যদি ওকে দেই তাহলে হচ্ছে পরবর্তী কাজগুলো হবে, আর ক্যান্সেল দিলে আসলে সে 0 রিটার্ন করবে। প্রম্পটে কি স্ট্রিং তারপর ইন্টিজার সবই নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, স্ট্রিংও নিতে পারেন, এখানে স্ট্রিং নিলে সাপোজ কোটেশনের মধ্যে লিখে লিখে দিতে। ঠিক আছে, এটা একটা ইন্টিজার টাইপের নিচ্ছে। এখানে ইন্টিজার ছাড়া কিছু দেওয়া যাবে না এখন এক্ষেত্রে? না, এখন আপনি দিতে পারবেন, কেননা আপনি যদি এখন যদি ইয়া টাইপের দেন, তাহলে সে ভ্যারিয়েবলটা ওই টাইপেরই হবে, দিতে পারবেন, ইন্টিজার ছাড়াও দিতে পারবেন। এখানে দেখেন কি করছে, এই যে প্রম্পট ফাংশনের মাধ্যমে একটা নাম্বার ইনপুট নিচ্ছে এবং সেটা এই যে এই ভ্যারিয়েবলটাতে সেভ করে রাখছে, এবং লাস্টে ডকুমেন্ট ডট রাইট দিয়ে এই নাম্বারটা হচ্ছে এই ভ্যারিয়েবলটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে ডকুমেন্ট ডট রাইট। দেন জাভাস্ক্রিপ্ট ফাংশন, ফাংশন বলতে আমরা নরমালি যেটা জানতাম সেটাই, ইউজার ডিফাইন টাইপস গুলো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন আর প্রি ডিফাইন বা বিল্ট ইন ফাংশন যেগুলো। ঠিক আছে, ইউজার ডিফাইন ফাংশন, বিল্ট ইন ফাংশন তো এটা ফিক্স, এটা চেঞ্জ করা যাবে না। আর ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে লেখার নিয়মটা কি, ডিক্লারেশনের নিয়মটা হচ্ছে এই ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে, ফাংশন কিওয়ার্ডটা লিখে দেন ফাংশন নেম, একটা ইউজার ডিফাইন নেম, দেন ব্র্যাকেটে প্যারামিটারস। আমরা আগে ফাংশন ডিক্লারেশন বলতে যা বুঝতাম, জাস্ট এখানে
ফাংশন কিওয়ার্ডটা লিখতে হবে। আর কলের ক্ষেত্রে আমার ফাংশন কিওয়ার্ডটা লাগবে না, সেক্ষেত্রে ফাংশন নেম আর আর্গুমেন্টস। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আগের এক্সাম্পলটাই জাস্ট এটা ফাংশন দিয়ে করছে। হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। আউটপুটের ইয়াটাই চলে আসছে শুধু, বুঝি নাকি? স্ক্রিন শেয়ারে শুধু ইনপুট আউটপুট জাভাস্ক্রিপ্ট ওইটাই আছে, চেঞ্জ হয় না। চেঞ্জ হচ্ছে তো ম্যাম। আপনার মনে হয় নেটওয়ার্ক সমস্যা, চেঞ্জ হওয়ার তো কোনো কথা না। ম্যাম পরের ভ্যালুটা যেটা আমরা ওই যে এখানে নেমটা না, নেমটা এখানে জাস্ট ওই ভ্যালু আগে ইনপুট হয়ে থাকতেছে, জিরো দিলে ম্যাম জিরো এখানে আগে ইনপুট হয়ে থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি নেমটা এখানে যেটা দিবেন সেটা বিল্ট ইন ওটাই থাকবে। হ্যাঁ ওইটা পরে গাইড লেখা যায় আর কি। হ্যাঁ এটা বিল্ট ইন এখানে আসতেছে। এখানে দেখেন, এখানে গেট নেম নামে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে, কোনো প্যারামিটার দেয় নাই, যাই হোক। তো একটা ভ্যারিয়েবল নেমটা কিভাবে আসছে, একটা প্রম্পট ফাংশন দিয়ে, প্রম্পট ফাংশনটা একটা ভ্যারিয়েবলস ইনপুট নেবে। এখানে নেম ইনপুট, এই যে নেম নামে একটা ভ্যারিয়েবল ইনপুট নিল, দেন ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমার ওটা জাস্ট প্রিন্ট করে দিবে, নেম যেটা আমি নিচ্ছি সেটা প্রিন্ট করে দিবে, ঠিক আছে। দেন এই যে এখানে তো গেল হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশনটাকে তো কল করতে হবে, আগের কনসেপ্ট। তো কল করার জন্য তারা কি করছে, HTML বডি সেকশনে গিয়ে যে এখানে দেখি, এই যেখানে একটা লেখা দেখেন বডি ট্যাগের মধ্যে অনলোড ইকুয়াল কোটেশনের মধ্যে ফাংশন নেমটা গেট নেম, এখানে হচ্ছে ফাংশনটা কল হয়েছে। অনলোডটা কি? অনলোডটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইভেন্ট। এই ধরনের অনেক ধরনের ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে। সাপোজ আমার পেজটা যখন লোড হবে তখন একটা আমার পার্টিকুলার কাজ হবে, বা যখন আমার কার্সরটা আমি মুভ করব তখন আমার একটা কাজ হবে, বা যখন আমি একটা বাটন ক্লিক করব তখন আমার পার্টিকুলার একটা কাজ হবে, ঠিক আছে। এই ধরনের একটা অনেকগুলো চার্ট আছে, দেখবেন এই স্লাইডেই আছে বা ডাব্লিউএস গুলো আছে, এক একটা কাজ হচ্ছে এক এক রকম। তো এইটার যেটা কাজ অনলোড ইভেন্টটা হচ্ছে যখনই আমি ফাইলটা রান করব, প্রথমেই যখনই লোড হবে তখনই গেট নেম ফাংশনটা কল হবে, যখনই লোড হবে এই ফাইলটা তখনই গেট নেম ফাংশনটা কল হলে এই পেজটাও প্রম্পট পেজটাও ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে জাভাস্ক্রিপ্ট ফাংশনের এই যে ইভেন্ট গুলা, কমন যে ইভেন্ট, সেগুলা কি কি? অন ক্লিক, একবার ক্লিক করলে কি হবে, ঠিক আছে। আমি যখন একটা সাপোজ এখানে আমি দিলাম, এখানে একটা সাবমিট বাটন হয়তো কাজ করলাম, একটা ফর্মের কাজ করলাম, এখানে হচ্ছে সাবমিটে গিয়ে যে এখানে আমি দিলাম অন ক্লিক ইকুয়াল দিয়ে পার্টিকুলার একটা ফাংশন, তাহলে ওই সাবমিট বাটনটা যখন ক্লিক করব তখন আমার ওই ফাংশনটা কাজ করবে। অন ডাবল ক্লিক, যখন দুইবার ক্লিক করব, ঠিক আছে। তারপর সাপোজ অন ফোকাস, হ্যাঁ, যখন আমি ফোকাস করব কোন একটা বাটন বা যে কোনো একটা এলিমেন্টকে। মাউস ওভার, যখন আমি মাউসটা আসলে মুভ করব, মানে ওভার মানে অন্যদিকে নিব, আর মাউস আউট, অন সাবমিট, অন লোড, এই যে এইগুলার কাজ আমরা আপনাদের যখন প্র্যাকটিক্যাল মানে ল্যাবে এই কাজগুলা আপনাদের আসবে। এমনিতে বেসিক কয়েকটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে থিওরির জন্য। প্রিডিফাইন্ড কিছু ম্যাথ ফাংশন আছে, আর ম্যাথ ফাংশন গুলো লেখার ক্ষেত্রে আমার হচ্ছে এই যে ম্যাথ এই লাইব্রেরি ইউজ করতে হবে, math ম্যাথ ডট দিয়ে আমি হচ্ছে পার্টিকুলার যেটা করবো, যেমন অ্যাবসলিউট, ম্যাক্স, মিন, সিলিং, ফ্লোর আর সিলিং ভ্যালু আমরা সবাই জানি। যদি 3.5
যদি একটা ভ্যালু হয় তার ফ্লোর হবে 3 আর সিলিং হবে 4, ঠিক আছে এরকম। এর কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে মানে হচ্ছে আমাদের পার্টিকুলার একটা কন্ডিশন নিয়ে সে কাজ করবে, সেটা হচ্ছে ইফ এলস বা সুইচ কেস এগুলা, ঠিক আছে। তো এই যেগুলার সিনট্যাক্সটাও কি সেটা আমরা জানি, বলে আর ডিটেইলসে বলতেছি না। আর সিনট্যাক্স সেটা হচ্ছে আমরা সি বা সি প্লাস প্লাস এর যেটা আমরা জানতাম সিনট্যাক্স ওরকমই, ঠিক আছে। একটা ইফ থাকবে, ইফ কিওয়ার্ড, দেন আমার কন্ডিশন, ইফ এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে, দেন ইফ এর জন্য স্টেটমেন্ট, ঠিক আছে। আর এলস দিতে পারি অথবা এলস ইফ দিতে পারি। যদি ইফ কন্ডিশন যদি কাজ না করে সেক্ষেত্রে এলস এ যাবে, ঠিক আছে। দুইটার চেয়ে বেশি যদি কন্ডিশন হয় তাহলে আমরা এলস ইফ ইউজ করতে পারি। এখানে দেখি একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা হয়েছে নরমাল। আমরা হচ্ছে যেটা প্রম্পট ফাংশন দিয়ে, সেটা যে একটা প্লে গেম নামে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়েছে। দেন এই যে পারসিন্ট, এই ফাংশনটার কাজ হচ্ছে আমি যেই ইন্টিজার টাইপের ডাটাগুলা নিব সেই ডাটাগুলাকে হচ্ছে আলাদা আলাদা ভাগে পার্স করে ফেলবে, ঠিক আছে। যেমন math.random, এই যে math.random, এই র্যান্ডম ফাংশনটা যখন কল করবে, সাপোজ সে র্যান্ডম কিছু হচ্ছে ডাটা জেনারেট করবে এবং সেই ডাটাগুলো আসলে মাল্টিপ্লাই হবে 10 দিয়ে। এই এক্সাম্পল অনুযায়ী নট নেসেসারি যে আপনাদের যদি এক্সামে আসে যে কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কিছু এক্সাম্পলই দিতে হবে সেটা না, এখানে দিছে সে অন্যায় বলতেছে, আপনারা আপনার মতো করে এক্সাম্পল দিবেন। দেন ওটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজাল্ট, আরএস রেজাল্টে হচ্ছে রাখলো। দেন কি করলো, একটা প্রম্পট ফাংশন কল করলো যেটা হচ্ছে ভ্যারিয়েবল নেমটা হচ্ছে নাম্বার। এখন আমার ওই নাম্বার আর হচ্ছে যেটা প্রম্পট পেজ থেকে আমি ইনপুট দিলাম, ইউজার ইনপুট যদি রেজাল্টের ইকুয়াল হয় সেক্ষেত্রে আমি লিখলাম একটা স্টেটমেন্ট লিখলাম, আর যদি ইকুয়াল না হয়, যদি আলাদা একটা নাম্বার হয় সেক্ষেত্রে আমি অন্য একটা স্টেটমেন্ট লিখে দিলাম document.write। আর এই ক্ষেত্রে আমার এই পরে আমার বডি সেকশনে প্লে গেম ফাংশনটা জাস্ট কল করা হয়েছে, আর ইভেন্ট হচ্ছে অন ক্লিক ইভেন্ট, ঠিক আছে। অন ক্লিক ইভেন্ট যদি হয় তাহলে একটা এই অন ক্লিক যখনই আমি দিব তখনই একটা বাটন ক্রিয়েট হয়ে যাবে। বাটনে মানে বাটন ট্যাগ না দিলেও আমার একটা বাটন ক্রিয়েট হয়ে যাবে অন ক্লিক ইভেন্টের কারণে। ওই বাটনে ক্লিক করলে প্লে দা গেম নামে একটা বাটন ক্লিক হবে, এবং ক্লিক করলে আমার হচ্ছে এই ফাংশনটা কাজ করবে, লোড হবে। লুপিং ও সেম কনসেপ্ট, আমরা সি সি প্লাস প্লাস যেটা জানি, আমার মাল্টিপল ইটারেশনের জন্য আমার লুপটা ইউজ করা হয়। লুপের 3 ধরনের হচ্ছে এক্সিকিউশন হয়। প্রথমে ইনিশিয়ালাইজেশন, একটা যে ভ্যারিয়েবল নিতে হবে সেটা ইনিশিয়ালাইজ করতে হবে যে কোনো একটা ভ্যালু দিয়ে। দেন কি, দেন আমার হচ্ছে আমি যদি ইনিশিয়ালাইজ করলাম, এখন আমার ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে, অথবা ভ্যালুটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তার জন্য ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। দেন কি, দেন আমার একটা পার্টিকুলার লিমিট রাখতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, ঠিক আছে। না হলে তো হ্যাঁ হ্যাঁ ম্যাম মানে ফর লুপ আর হোয়াইল লুপ মানে এটা যে কোনো একটা ইউজ করলে হবে নাকি দুটো ইউজ করতে হবে? যে কোনো একটা ইউজ করতে বলতে যখন যেটা লাগে আর কি। মানে ফর লুপ আর হোয়াইল লুপের কাজটা একই, তাই না? কাজটা কি মানে ফর লুপ আর হোয়াইল লুপের কাজটা কি সেটা জানতে না চাচ্ছেন? বলছে কাজ একই কাজ তাই বলছে। আর হোয়াইল লুপের কাজটা তো একই ধরনের, একই কাজ করে আর কি। ফর লুপ মানে কোড দিলে যে কাজটা করে হোয়াইল লুপে সে একই কাজ করে, তাই না নাকি? হোয়াইল লুপ হচ্ছে আপনার যে কন্ডিশনটা দিবেন ওই কন্ডিশনটা মিথ্যা না হওয়া পর্যন্ত সে কাজ করতে থাকবে। হোয়াইল লুপের ক্ষেত্রে হচ্ছে যে সাপোজ দিছেন হচ্ছে আই
গ্রেটার দেন 5, হ্যাঁ তাহলে কি I গ্রেটার দেন 5 যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে এই কন্ডিশনটা আমার সত্য হবে ততক্ষণই হচ্ছে সে কাজ করবে, ঠিক আছে? মিথ্যা যখনই হবে তখনই আমার ব্রেক করবে। তো এটা যখন, হ্যাঁ বলেন। ফর লুপের মধ্যে হচ্ছে মানে লুপের ভিতরেই আমাদের ইনিশিয়ালাইজেশন, ডিক্লারেশন এন্ড কাউন্টার আপডেট করতে হয়। আর হচ্ছে হোয়াইল লুপের মধ্যে হোয়াইলে হচ্ছে আগে ইনিশিয়ালাইজ করতে হয়, পরে হচ্ছে ডিক্লারেশন করতে হয় এবং কাউন্টার আপডেট করতে হয় আলাদা আলাদা করে, তাই না ম্যাম? হ্যাঁ সিনট্যাক্স তো আলাদা, আপনি ফরেও কিন্তু আলাদা আলাদা ভাবে করা যায়। ফরেও আপনি চাইলে ইনিশিয়ালাইজেশনটা আলাদা করে দিয়ে এখানে জাস্ট কন্ডিশন, তাহলে হচ্ছে কিছু দেয়া লাগে না, এখানে জাস্ট সি তে যেটা ছিল, জানি না জাভা স্ক্রিপ্ট সেমিকোলন দিতে হয় জাস্ট খালি। একেবারেই নিয়ে নেওয়া ভালো, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট অথবা আর হোয়াইলের ক্ষেত্রে আগে ইনিশিয়ালাইজ করব, দেন কন্ডিশন, আর পরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে বডি সেকশনে, HTML বডি সেকশনে একটা ফর লুপ চালানো হয়েছে i = 0 থেকে i < 10 পর্যন্ত, ডকুমেন্ট ডট রাইট, এটা সে রাইট করবে 0 থেকে শুরু করে আসলে 9 পর্যন্ত। দেন এখানে আরেকটা ডু হোয়াইল লুপ চালানো হয়েছে। ডু হোয়াইল লুপটা কি, আমরা সি বা সি প্লাস প্লাস যেটা জানছিলাম যে হোয়াইল লুপে আসলে যদি সাপোজ হোয়াইল লুপে এখানে ধরলাম কন্ডিশন আছে i < 10 while i < 10, বাট আমি i টা ইনিশিয়ালাইজ করে দিলাম 100 দিয়ে, 100 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম, বাট কন্ডিশন আছে i টা কি 10 থেকে ছোট কিনা চেক করবে, বাট i তো 10 থেকে ছোট না, সে প্রথমেই এক্সিট করে ফেলবে, একবারও ইটারেশন হবে না। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে সেটা না, ডু হোয়াইলের ক্ষেত্রে মিনিমাম একবার ইটারেশন কমপ্লিট হবে। যেমন কি, যেমন এখানে এই যে i < 10 আছে, বাট আমি যদি সাপোজ j < 10 আছে, যেটাকে আমি 100 দিলাম, দেওয়ার পর সে প্রথমে দুটা কাজ করবে, দুটা কাজ করার পর যেটাও ইনক্রিমেন্ট হলো, এখন সে গিয়ে দেখলো যে এটা আসলে মিসম্যাচ করতেছে, এখন গিয়ে সে এক্সিট করবে, কিন্তু একবার ডু এর স্টেটমেন্টটা কাজ করবে, কন্ডিশন যাই হোক, আর কন্ডিশন পরে আসতেছে। তো এক্ষেত্রে j = 0, j = 0, দেন একটা ডু স্টেটমেন্টে যেটা লেখা, দেন এটা হোয়াইল কি, j < 10, প্রথমে 0 এরপর 1 এভাবে করে চলতে থাকবে, 9 পর্যন্ত হবে, 10 যখনই হবে তখনই সে ব্রেক করবে। এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, আমাদের জাভাস্ক্রিপ্টের যে বেসিক গুলা, হ্যাঁ সেগুলা নিয়ে আসলে খুব বেশি ক্লাস আমি দিব না, আর একটা ক্লাস পড়াবো যেখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিছু এক্সট্রা কিছু জিনিস যেগুলা সি বা সি প্লাস প্লাস ছিল না, জাভাস্ক্রিপ্ট ভার্সন ES6 এর কিছু প্রপার্টি আছে, সেই জিনিসগুলো পড়াবো। আর হচ্ছে স্ট্রিং আর অ্যারেটা একটু দেখো, স্ট্রিং অ্যারে আর হচ্ছে অ্যারো ফাংশন একটা প্রপার্টি আছে জাভাস্ক্রিপ্টের, আর হচ্ছে কিছু কিওয়ার্ড আছে জাভাস্ক্রিপ্টের জন্যই, ওই কিওয়ার্ড গুলা নিয়ে বলবো। দেন আমরা হচ্ছে মেইন যে পার্ট, মানে আপনাদের
ল্যাবের জন্য বিশেষ করে ওটা ইম্পর্টেন্ট। HTML DOM ওটা শুরু করবো, ওই চ্যাপ্টারটা শুরু করবো। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন।